ফাইনালি রিয়েলমি বাংলাদেশের বাজারে লঞ্চ করে ফেললো আর একটি গেমিং স্মার্টফোন রিয়েলমি নার্জো 30। এই ফোনটি নিয়ে মানুষজনের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, কারণ কম দামে মিডিয়াটেক হিলিও G95 এর মতো পাওয়ারফুল গেমিং চিপসেট প্রোভাইড করা হচ্ছে। অ্যাকচুয়ালি কম দাম বলতে ফোনটির প্রাইস সম্পর্কে আগে আইডিয়া নেওয়া দরকার। এই ফোনটির 128 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 19,990 টাকা। ভালো প্রসেসর ছাড়াও বেশ কিছু বিষয়ে এই বাজারে অন্যান্য স্মার্টফোন থেকে অনেক বেশি এগিয়ে থাকছে রিয়েলমি নার্জো 30। আর এই ফোনটির রিভিউ করতে গিয়ে এর বেশ কিছু উইক পয়েন্টও খুঁজে পেয়েছি, যা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। নার্জো 30 এর বক্সে ডিভাইসটি ছাড়া মেন কম্পোনেন্ট হিসাবে পাচ্ছি একটি 30 ওয়াটের ফাস্ট চার্জার, USB Type-C কেবল, তবে এবারে থাকছে না কোনো প্রকার TPO কেস। শুরুতেই কথা বলা যাক এর ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে। বিল কোয়ালিটির দিক থেকে এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি ফোন। রিয়ার পার্টটি প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি, আর এর সাইড ফ্রেমটিও ঠিক সেম প্লাস্টিক বা পলিকার্বনেটেরই তৈরি। আর আমার হাতে যে কালারটি রয়েছে এটি হচ্ছে রেসিং সিলভার। এই কালারটি অনেকের কাছে ভালো লাগবে, আনকমন বলা যায়, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। যাদের কাছে ভালো লাগবে না তাদের জন্য রয়েছে রেসিং ব্লু নামে আরেকটি কালার, যেটি আই এম শিওর ভালো লাগবেই। তারপর যদি ফোনটি রিয়ার পার্টের ডিজাইনের কথা বলি, তাহলে বলবো যে ক্যামেরা বরাবর ভার্টিক্যালি বসানো হয়েছে একটি স্ট্রাকচার, যেটি দেখতে কিন্তু যথেষ্টই ভালো লাগছে আমার কাছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবারে ক্যামেরা বামটি বেশ ছোট রাখা হয়েছে এবং অনেকটাই বডির সাথে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। সো ডিজাইনটা দেখতে যথেষ্টই ভালো লাগবে আপনার কাছে। যদি সামনের দিকে চলে আসি, তাহলে এখানে হচ্ছে ফুল ভিউ ডিসপ্লে থাকছে। ডিসপ্লে ঠিক বাম পাশে 5 হোল বসানো হয়েছে, তবে 5 হোলের সাইজটি কিছুটা বড় রয়েছে, আর কিছুটা শেডও দেখতে পেয়েছি আমি 5 হোলের চারপাশে। সো এই বিষয়টা রিয়েলমির আগের ফোনগুলোতে দেখতে পেয়েছিলাম, বাট ভেবেছিলাম এতদিন পরে হয়তো বা একটা ম্যাসিভ চেঞ্জ থাকবে। তবে সিন অ্যান্ড সাইড বেজেল নিয়ে আমি খুব একটা কমপ্লেন করি না, অ্যাজ ইউজুয়ালি আছে। তবে লোয়ার চেনটি আর একটু নেরো করলে মনে হয় আরও বেটার একটা এক্সপিরিয়েন্স পাওয়া যেত। বাই দ্য ওয়ে, ফোনটির উপরের দিকটাকে একেবারে প্লেন রাখা হয়েছে। এখানে মাস্ট বি একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া প্রয়োজন ছিল। আর নিচের দিকে দেখতে পাচ্ছি একটি 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। যেহেতু স্পিকারের কথায় চলে আসলাম, এর স্পিকারের কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। স্পিকারের কোয়ালিটি যথেষ্ট লাউড ছিল, তবে এখানে বেসের কিছুটা ঘাটতি পেয়েছি। আর 90% পর্যন্ত ভলিউম ওকে, বাট 90%-এর বেশি চলে গেলে ডিস্টরশন পাওয়া যায়। আর যদি ফোনটির ডান পাশের দিকে তাকাই, তাহলে এখানে থাকছে পাওয়ার বাটন, যেখানে একই সাথে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তবে এই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি কিন্তু খুব একটা ফাস্ট ছিল না, আই থিঙ্ক আর একটু ফাস্ট হওয়া উচিত ছিল। আর যদি এটার বাম পাশে চলে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি ভলিউম রকার, তার উপরে থাকছে সিম কার্ড স্লট, যা দিয়ে আপনি 2টি সিম কার্ড ব্যবহারের পরেও কিন্তু একটা মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। যদি ফোনটির হ্যান্ডফিল নিয়ে কথা বলি, তাহলে বলবো ফোনটা কিছুটা ভারী, বাট ততটা ভারী নয়, হাতে নিয়ে খুব একটা বাল্কি ফিল করবেন না। আর রিয়ার পার্টে কিন্তু যথেষ্ট পরিমাণে স্ক্র্যাচ পড়ে, বাট সিলভার কালার থাকার কারণে খুব একটা কিন্তু সেই স্ক্র্যাচ বোঝা যায় না। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। ডিসপ্লে সেকশনে ফোনটিতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে। আর এটি একটি 90 হার্টজের প্যানেল, যার ফলে এতে স্ক্রলিং বা ট্রানজ্যাকশন বেশ স্মুথ ছিল। আর এতে সর্বোচ্চ ব্রাইটনেস পেয়েছি 518 নিটস, যার ফলে আউটডোরে একদম ইজিলি অপারেট করতে পারছিলাম। সূর্যের প্রচণ্ড আলোর মধ্যেও এতে অপারেট করতে কোনো প্রকার প্রবলেম ফেস করিনি। আর এতে থাকছে 405 PPI ডেন্সিটি, যার ফলে কন্টেন্টগুলোতে শার্পনেসের ঘাটতি আমার একদমই চোখে পড়ে না। আর এতে কালার শিফটি বা নেগেটিভিটির মতো কোনো ইস্যু একদমই ছিল না। ডিসপ্লের কালারগুলো অলমোস্ট অ্যাকুরেট ছিল। আমার কাছে মনে হয়েছে এই ডিসপ্লে একটা উইক পয়েন্ট হচ্ছে এর প্রোটেকশন, কারণ এতে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইট ঘেটে কোনো তথ্য পেলাম না। সো আপনাদেরকে বলবো অবশ্যই একটি প্রোটেকশন লাগিয়ে এটা ইউজ করবেন। ফোনটি রান করছে রিয়েলমি UI 2.0-তে। এবারে রিয়েলমি UI আগের থেকে বেশ লাইট অ্যান্ড পলিশ হয়েছে। আমার এই কয়েকদিনের ব্যবহারে বেশ স্মুথই মনে হয়েছে, এতে কোনো প্রকার ল্যাগ বা হ্যাং পাইনি। ব্যাকগ্রাউন্ডে আমি প্রায় 15টার বেশি অ্যাপস রেখে ইউজ করেছি, বাট এখানে খুব একটা পারফরমেন্স ড্রপ করেনি। আর 6GB র্যাম হওয়ার সুবাদে অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম ছিল বেশ ফাস্ট। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G95, যেটি 12nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর CPU। আর GPU হিসেবে এতে থাকছে Mali G76 MP4। মিডিয়াটেক হিলিও G95-কে একটা বস চিপসেট বলা যায়। এটি এর আগে এত পপুলার গেমিং ডিভাইসে ইউজ করা হয়েছে যে এটার পারফরমেন্স কেমন মোটামুটি অনেকেই মুখস্থই করে ফেলেছেন। আর এইটা এই ফোনের সাথে কতটা অপটিমাইজ সেটা জানার জন্য আমরা এতে কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এবং ফ্রি ফায়ারের মতো হেভি গেমগুলো প্লে করেছিলাম। পাবজি এখানে HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করতে পেরেছি। গেমিং প্লে ছিল বেশ উপভোগ্য, গ্রাফিক্সও পেয়েছি বেশ মন মাতানো।
এইচডিতে হাই গ্রাফিক্সে অ্যাকশন মোমেন্টগুলোতে দু একবার ফ্রেম ড্রপ পেয়েছি, তবে এটা চোখে লাগার মতো তেমন কিছুই না। এতে 50 মিনিটের মতো টানা পাবজি প্লে করেছি। হিটিং ইস্যু ছিল, বাট এখানে এক্সেসিভ তেমন কিছুই ছিল না। পাবজি ছাড়াও আমার ফেভারিট গেম অ্যাসফল্ট 9 প্লে করেছি এতে, আর এর গেমিং এক্সপিরিয়েন্স ছিল বেশ স্মুথ, কোনো ধরনের লেগ বা হিকাপের দেখা পাইনি। কল অফ ডিউটিতে মন মতন গ্রাফিক্সের সাথে গেম প্লে বেশ উপভোগ্য ছিল। এইচডি গ্রাফিক্সে ম্যাক্স ফ্রেম রেটে প্রায় 40 মিনিট কল অফ ডিউটি প্লে করেছি, কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপজনিত ইস্যু পাইনি। তবে গেমিংয়ের শেষ পর্যায়ে এসে একবার লেগের দেখা পেয়েছি। র্যাম হিসাবে ফোনটিতে থাকছে LPDDR4X আর রম হিসাবে থাকছে UFS 2.1। সো ডাটা রিড অ্যান্ড রাইট ছিল বেশ ফাস্ট। ওভারঅল আমি আর গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে অনেক হ্যাপি, কারণ 20,000 টাকা প্রাইস রেঞ্জের একটি ফোন থেকে আমরা যা এক্সপেক্ট করে থাকি, আই হোপ তার থেকে বেশি কিছু পেয়েছি এই ফোনে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড থার্ডে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। ডে লাইটে প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো বেশ স্যাচুরেটেড, আর এ ধরনের ছবি এডিট ছাড়াই সরাসরি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। ছবিতে ডিটেলসের ঘাটতি থাকলেও ছবিগুলো ছিল বেশ শার্প, আর ডাইনামিক রেঞ্জও এক্সিলেন্ট পারফরমেন্স করেছে। রিয়ার ক্যামেরার হতাশা আরেক নাম হচ্ছে আলট্রা ওয়াইড সেন্সর, কারণ 20,000 টাকা প্রাইস রেঞ্জের একটি ফোন থেকে আলট্রা ওয়াইড সেন্সর গায়েব করে দিয়েছে। এটা সত্যি কীভাবে করা হলো, এটা আমার মনে হয় যে আমার মতো আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। আলট্রা ওয়াইড সেন্সর না দিলেও ম্যাক্রো ক্যামেরার মতো ইউজলেস ফিচার টিকিয়ে দিয়েছে তারা। ছবির কোয়ালিটি নিয়ে তেমন কিছুই বলতে চাই না, ডিটেলস, কালার অ্যান্ড শার্পনেসের ঘাটতি এখানেও থেকে যাচ্ছে। 4K-তে সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পেরেছি, কোয়ালিটি বেশ ভালোই ছিল, তবে ভিডিওতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই। তবে 1080p-তে বেশ স্টেবল ফুটেজ পেয়েছি, যা এই বাজেটের মধ্যে সত্যিই প্রশংসনীয়। লো লাইটের ছবিগুলো মোটামুটি ভালোই ছিল বলা যায়, তবে ডিটেলসের কিছুটা ঘাটতি রয়েছে। ডেডিকেটেড নাইট মোড আছে, যেটি অন করলে বেশ শার্প অ্যান্ড আলোকিত ছবি পেয়েছি, তবে কিছুটা নয়েজ অ্যান্ড গ্রিনের উপস্থিতিও টের পাওয়া যায়। ফোনটির সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা সোনি IMX 471 সেন্সরযুক্ত। ছবিগুলো ছিল বেশ শার্প অ্যান্ড ব্রাইট, ছবিতে কালার অ্যান্ড ডিটেলস ছিল ইমপ্রেসিভ। শুধু ডে লাইট নয়, লো লাইটের ছবিগুলোও এক কথায় অসাধারণ বলা যায়। সেলফিতে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে পোর্ট্রেট মোডের ছবিগুলো। পারফেক্ট এজ ডিটেকশনের পাশাপাশি স্যাচুরেটেড ছবিগুলো আশা করি যে কারোর কাছে খুব সহজেই ভালো লাগবে। ব্যাটারি সেকশনে ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর এটি দিয়ে ফুল চার্জ করতে প্রায় সময় লাগছিল 71 মিনিট। আর এ দিয়ে ব্যাটারি ব্যাকআপ যথেষ্টই ভালো পেয়েছি। হেভি ইউজে প্রায় 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজের ক্ষেত্রে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি ফুললি স্যাটিসফাই। গুড নিউজে যে এতে ক্যামেরা টু API এর সাপোর্ট থাকছে, যার ফলে এতে খুব সহজেই গুগল ক্যামেরা ইনস্টল করতে পারবেন। ফোনটিতে কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ব্লুটুথ বা ওয়াইফাই কানেকশনের মতো সমস্ত কানেকশনই টেস্ট করেছিলাম, বাট এতে কোনো প্রকার প্রবলেম ফেস করেনি। এভরিথিং ওকে। এই হচ্ছে রিয়েলমি নার্জো 30 এর একটা কমপ্লিট রিভিউ। এবারে এর ভালো মন্দ দিকগুলোকে একটু অ্যানালাইসিস করা যাক। বিল কোয়ালিটির দিক থেকে আমার কাছে যথেষ্টই ভালো মনে হয়েছে এই বাজেটের মধ্যে, তবে ডিজাইনের বিষয়টা এক একজনের পার্সোনাল ম্যাটার, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তারপরে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ডিসপ্লে সেকশনটাতে মোটামুটি যথেষ্টই ভালো করেছে। তারপরে বলি যে এখানে একটা জিনিসের ল্যাকেন্সি রয়েছে, সেটা হচ্ছে প্রোটেকশনের বিষয়টা। যদি এখানে মিনিমাম কর্নিং গোরিলা গ্লাস 3 একটা প্রোটেকশন দেওয়া যেত, তাহলে কিন্তু এই বাজেটে বেশ পারফেক্ট একটা ডিসপ্লে হতে পারত। তারপর যদি চিপসেটের কথা বলি, তাহলে বলবো এই সেকশনটাতে একদম বাজিমাত করে দিয়েছে, কারণ 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে মিডিয়াটেক হিলিও G95 সত্যিই অবাক করার মতো একটা বিষয়। সো গেমিংয়ের জন্য যারা ফোন কিনতে চান, তারা অবশ্যই এই ফোনটিকে বেস্ট তালিকায় রাখতে পারেন 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে। তারপর যদি ফোনটির ক্যামেরা সেকশনের কথা বলি, তাহলে এই সেকশনটা মোটামুটি ভালোই করেছে। একটা গেমিং ডিভাইস হিসেবে আমরা যতটা আশা করি না, আমার মনে হয় তার থেকে বেশি কিছুই পেয়েছি। তবে ল্যাকেন্সি একটাই, সেটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা। আর এই ক্যামেরার সবচেয়ে ভালো দিক হচ্ছে এর সেলফি, কারণ সোনির সেন্সর থাকার সুবাদে এত জোস সেলফি পাচ্ছিলাম এই বাজেটের মধ্যে, সত্যিই প্রশংসনীয়। তারপর যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড চার্জারের কথা বলি, তাহলে এইটাও কিন্তু পারফেক্টলি ছিল এই ফোনের সাথে। তো সব মিলিয়ে গেমিংয়ের জন্য এই ফোনটাকে আমি নির্দ্বিধায় 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে সাজেস্ট করতে পারি। ভিউয়ার্স, ফোন কিনবেন কি কিনবেন না সেই ডিসিশন নিতে থাকুন। আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।